ষড়যন্ত্রময় নভেম্বর। ১৯৭৫ সালের ১৫ই আগস্ট কাপুরুষোচিত ও বর্বরতম এক হত্যাকাণ্ডের মাধ্যমে সংবিধান বহির্ভূতভাবে ক্ষমতার পরিবর্তন হয় বাংলাদেশে। রাষ্ট্র ও সরকার প্রধানসহ নারী, পুরুষ, শিশু নির্বিশেষে তার পরিবারের সদস্যদের হত্যা করে দেশি বিদেশি চক্রান্তকারীদের সহায়তায় ক্ষমতা দখল করে আওয়ামী লীগের একটি অংশ। এই বর্বর গোষ্ঠীকে বলপ্রয়োগের মাধ্যমে আমরা উৎখাত করি একই বছর ৩রা নভেম্বর। বিগত ২১ বছর যাবৎ ৩রা নভেম্বরের অভ্যুত্থানের ওপর অনেক কালিমা লেপন করা হয়েছে। কেউ কেউ এটাকে রুশ ভারতের চরদের অভ্যুত্থান হিসেবে চিহ্নিত করার অপচেষ্টা করেছেন। ১৯৭১ সালে আমরা অনেকেই জীবন বাজি রেখে অসম যুদ্ধে অবতীর্ণ হয়ে দেশকে শত্রুমুক্ত করেছিলাম। সম্মুখ সমরে গুরুতরভাবে আহত হয়েছি কেউ কেউ। আমরা এসবই করেছিলাম ফাঁসির দড়ি গলায় পড়ার ঝুঁকি নিয়ে। সশস্ত্র বিদ্রোহের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধে আমাদের অংশগ্রহণ শুরু হয় প্রকাশ্য বিদ্রোহ ঘোষণার দ্বারা, চুপিসারে পক্ষত্যাগের মাধ্যমে নয়। তাই আমাদেরকে অন্য কোনো দেশের দালাল বা চর আখ্যায়িত করলে স্বাভাবিকভাবে তীব্র বেদনা অনুভব করি। আমাদের দেশপ্রেম সম্পর্কে প্রশ্ন তোলার যোগ্যতা আর কারো কি আছে এই বাংলাদেশে? বৈরী পরিবেশে আত্মপক্ষ সমর্থনের সুযোগের অনুপস্থিতিতে আগে কখনো কিছু বলিনি। এখন সুযোগ এসেছে জাতির কাছে, বিবেকবান মানুষের কাছে ৩রা নভেম্বর অভ্যুত্থানের প্রেক্ষাপট ও উদ্দেশ্য ব্যাখ্যা করব। সেই অভ্যুত্থানে জড়িত, নিহত ও চাকুরিচ্যুত সাহসী অফিসারদের আত্মত্যাগের প্রতি আমার দায়বদ্ধতা থেকে উৎসারিত বর্তমান প্রয়াস। মুক্তিযুদ্ধের কিংবদন্তির সেনানায়ক খালেদ মোশাররফ এবং বীর সেনানী কর্নেল হুদা চক্রান্তের শিকার হয়ে ৭ নভেম্বর নির্মমভাবে নিহত হন। অথচ এদের আত্মত্যাগেই জাতি একদল খুনির হাতে জিম্মি হয়ে থাকা অবস্থা থেকে মুক্তি পায়। এদিকে বিশিষ্ট মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট কর্নেল হায়দার ও আরও ১০-১২ জন অফিসার ও একজন বিশিষ্ট মুক্তিযোদ্ধার স্ত্রী নিহত হন ৭ই নভেম্বর এবং তার পরবর্তী কয়েকদিনে। এদের কেউই ৩রা নভেম্বরের অভ্যুত্থানের সঙ্গে কোনোভাবেই জড়িত ছিলেন না। তারা সবাই নিহত হন জাসদের সেই তথাকথিত বিপ্লবী সৈনিক সংস্থা উদ্ভাবিত আত্মঘাতী এক স্লোগানে প্রভাবিত এক শ্রেণীর উচ্ছৃঙ্খল সেনা সদস্যদের হাতে। পরবর্তীকালে জিয়ার শাসনামলে এদের অনেকেরই বিচার সম্মুখীন হতে হয়। কঠোর হাতে তাদের দমন করা হয়। দুর্বলের অত্যাচার যে কত ভয়ঙ্কর, এই সত্যটি জাতি হাড়ে হাড়ে টের পেত ওদের দমন করা না গেলে। শুরুতেই বলে নেই ৩রা নভেম্বরের অভ্যুত্থানের মূল লক্ষ্যগুলো কি কি ছিল। ১. সেনাবাহিনীর চেইন অফ কমান্ড পুনঃপ্রতিষ্ঠা করা। ২. ১৫ আগস্টের বিদ্রোহ ও হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচারের ব্যবস্থা করা। ৩. সংবিধান বহির্ভূত অবৈধ সরকারের অপসারণ। এবং ৪. একজন নিরপেক্ষ ব্যক্তির অধীনে গঠিত একটি অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে ৬ মাসের মধ্যে জাতীয় নির্বাচন সম্পন্ন করে রাষ্ট্রীয় ক্ষমতা জনগণের নির্বাচিত সরকারের কাছে হস্তান্তর করা। ১৫ই আগস্টের হত্যাকাণ্ডের পেছনে যে বিদেশি শক্তির মদত ছিল সে কথা আর বলার অপেক্ষা রাখে না। আশ্চর্যের বিষয়, দেশের সামরিক বেসামরিক গোয়েন্দা দপ্তর বা বন্ধু ভাবাপন্ন দেশগুলোর স্থানীয় মিশনগুলো এই ষড়যন্ত্রের কোনো আগাম আভাস দিতে ব্যর্থ হয়। এর থেকে ধারণা করা যায় এই চক্রান্তটি বিভিন্ন গোয়েন্দা দপ্তর ও বিদেশি মিশনগুলো সযত্নে আড়াল করে রাখে। ১৫ই আগস্ট ভোরে অভ্যুত্থান প্রক্রিয়া শুরু হওয়ার পর তৎকালীন সেনাপ্রধান মেজর জেনারেল শফিউল্লাহ সেটা জানতে পারেন। তারও অনেক পরে ঢাকাস্থ ৪৬ ব্রিগেড কমান্ডার হিসেবে আমি বিষয়টি অবগত হই। যদিও প্রেসিডেন্টের নিরাপত্তা বিধানের দায়িত্ব আমার ছিল না, তবু যখন বিষয়টি আমার গোচরে আসে ততক্ষণে সবই শেষ। বঙ্গবন্ধু শেখ মুজিব ও তার পরিবারের নৃশংস হত্যাকাণ্ড এবং রাষ্ট্র ক্ষমতা দখল ততক্ষণে সম্পন্ন। অভ্যুত্থান প্রক্রিয়া চলাকালে এই খবর জানতে পারলেও কোনো কিছু করার ক্ষীণ সম্ভাবনা ছিল। সময় ও অবস্থানের বিচারে সেনাপ্রধান ও আমি অভ্যুত্থানকারীদের থেকে অন্তত 2 ঘন্টা পেছনে ছিলাম।
যে কোনো অভ্যুত্থান প্রচেষ্টা নকশাত করতে গেলে প্রিএমপ্টিভ স্ট্রাইক করতে হয়। এর জন্য প্রয়োজন আগাম গোয়েন্দা খবরাখবর। আমার অধীনে কোনো গোয়েন্দা ইউনিট ছিল না। ঢাকায় নিযুক্ত সবকটি ইউনিট ছিল সেনা হেডকোয়ার্টারের অধীন। এ জাতীয় ষড়যন্ত্রের ব্যাপারে যেহেতু কোনো আগাম পূর্বাভাস কোনো দিন দেয়া হয়নি, সেহেতু ধারণা করি যে বাংলাদেশের সব গোয়েন্দা সংস্থা 15ই আগস্টের অভ্যুত্থান সম্পর্কে হয় একেবারেই বেখবর ছিলেন, অথবা সবাই অতি যত্নে সাফল্যের সঙ্গে এটিকে কর্তৃপক্ষের কাছ থেকে আড়াল করে রেখেছিলেন। অভ্যুত্থান একবার শুরু হয়ে গেলে করার আর বিশেষ কিছুই থাকে না, কারণ অনুগত ইউনিটগুলো বিদ্রোহীদের চাইতে কমপক্ষে 2 ঘণ্টা পেছনে থাকে সময় ও অবস্থান এবং যুদ্ধ প্রস্তুতি গ্রহণের বিচারে। ঘাতকদের হাতে বঙ্গবন্ধু নিহত হওয়ার পর সকাল 9টার মধ্যেই 3 বাহিনীর প্রধান অবৈধ খুনি সরকারের প্রধান খন্দকার মোস্তাকের প্রতি আনুগত্য প্রকাশ করেন। এরপর থেকে সেনাবাহিনীর সকল কর্মকর্তা ও সদস্য আইন শৃঙ্খলা বজায় রাখা তথা সম্ভাব্য গৃহযুদ্ধ এড়ানোর স্বার্থে ঐক্যবদ্ধ থাকেন। অভ্যুত্থানকারীদের ক্ষমতা দখলের 2 দিনের মধ্যে দিল্লিতে বাংলাদেশ দূতাবাসে কর্মরত কর্নেল মঞ্জুর, পরে মেজর জেনারেল মঞ্জুর, অপ্রত্যাশিতভাবে ঢাকায় এসে উপস্থিত হন। এর কয়েকদিন পর বঙ্গবন্ধুর খুনিদের দ্বারা নিয়োগকৃত ও সে সময়ে সদ্য পদোন্নতিপ্রাপ্ত ডেপুটি চিফ অব স্টাফ মেজর জেনারেল এরশাদ অযাচিতভাবে বিনা ছুটিতে দেশে এসে উপস্থিত হন। জেনারেল এরশাদ তখন দিল্লিতে একটি সামরিক কোর্সে অংশ নিচ্ছিলেন। জিয়া তখন এরশাদকে অনাবশ্যক ও অনাহুতভাবে দেশে আসার জন্য তিরস্কার এবং বঙ্গভবনে যেতে নিষেধ করেছিলেন। সেখানে মুশতাক সহ অভ্যুত্থানকারী বিদ্রোহী মেজররা অবস্থান করছিলেন, কিন্তু এরশাদ বারণ করা সত্ত্বেও বঙ্গভবনে যান এবং বিদ্রোহীদের সঙ্গে মিলিত হয়ে সলা পরামর্শে ব্যস্ত হয়ে পড়েন। বঙ্গবন্ধু হত্যাকাণ্ড ও অভ্যুত্থানের অন্যতম হোতা রশিদও 15ই আগস্টের মাস 2 পূর্বে দিল্লিতে অবস্থান করছিলেন। একটি বিষয় এখানে বিশেষভাবে উল্লেখ করা প্রয়োজন যে বিধি লঙ্ঘন করে এরশাদকে কোর্সে অংশগ্রহণরত অবস্থায় প্রমোশন সহকারে পদোন্নতি দেয়া হয়। শুধু তাই নয়, তার চেয়েও সিনিয়র 3 জন অফিসারকে ডিঙিয়ে, তারা হচ্ছেন ব্রিগেডিয়ার মাসুরুল হক, ব্রিগেডিয়ার CR দত্ত এবং ব্রিগেডিয়ার QG দস্তগীর, এই 3 জনকে ডিঙিয়ে খুনিরা এরশাদকে সেনাবাহিনীর ডেপুটি চিফ অব স্টাফ পদে নিযুক্তি দেয়। 24শে আগস্ট 1975 জেনারেল জিয়া চিফ অব স্টাফের ক্ষমতা গ্রহণ করলেন। চিফ অব স্টাফ হলেও দৃশ্যত তার হাতে বিশেষ ক্ষমতা ছিল না। তার উপরে বসানো হল চিফ অব ডিফেন্স স্টাফ ও প্রেসিডেন্টের ডিফেন্স অ্যাডভাইজারকে। এই দুটো পদে ছিলেন যথাক্রমে মেজর জেনারেল খলিলুর রহমান ও জেনারেল আতাউল গনি ওসমানী। সর্বোপরি ছিলেন প্রেসিডেন্ট। আগে চিফ অব স্টাফের উপর থাকতেন 2 জন, এখন চিফ অব স্টাফের উপরে হলেন 4 জন। তদুপরি ছিল অভ্যুত্থানকারী মেজর সাহেবেরা। তারা প্রত্যেকেই ছিল চিফ অব স্টাফেরও বস। তারা ইচ্ছামতো পোস্টিং দিচ্ছে, ট্রুপস মুভমেন্ট করাচ্ছে, ছোট ছোট সেনা অপারেশন করাচ্ছে। রাষ্ট্র ও সেনাবাহিনী তাদের হাতে প্রকৃত অর্থেই জিম্মি ছিল। আসলে সে ছিল এক অসহনীয় পরিবেশ। ইতিমধ্যে অভ্যুত্থানের সঙ্গে জড়িত অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাদের সেনাবাহিনীতে নিয়মিত হিসাবে আত্মীকরণ করা হয়েছিল। তাদেরকে বিভিন্ন ইউনিটে পোস্টিংও দেয়া হল, যদিও তাতে কেউ যোগ দিল না। তাদের সকলেই ছিল যেন যাবতীয় সেনা আইনের ঊর্ধ্বে। সেপ্টেম্বরের প্রথমার্ধে জার্মানি থেকে নিয়ে আসা হয় ব্যবসায়ী গ্রুপ ক্যাপ্টেন MG তাওয়াবকে। তাওয়াব এর আগে পাকিস্তান বিমান বাহিনী থেকে অবসর গ্রহণ করে জার্মানিতে বসবাস করছিলেন। সেও প্রায় বছর 4 হয়ে গিয়েছিল। বিমান বাহিনীর সকল নিয়ম নীতি ও বিধি লঙ্ঘন করে নজিরবিহীনভাবে তোয়াবকে বিমান বাহিনী প্রধান নিযুক্ত করা হল, একসঙ্গে দুটো প্রমোশন দিয়ে। এক লাফে তোয়াব অবসরপ্রাপ্ত গ্রুপ ক্যাপ্টেন থেকে সক্রিয় এয়ার ভাইস মার্শাল হয়ে গেলেন। উল্লেখ্য, বাংলাদেশ সৃষ্টির ব্যাপারে তোয়াবের কোনো ভূমিকাই ছিল না। একেই বলে ভাগ্য। উল্লেখ্য, উগ্র ডানপন্থী তোয়াবকে আনতে রশিদ জার্মানি পর্যন্ত গিয়েছিল। পরবর্তীকালে তিনি একাধিকবার লিবিয়া ও পাকিস্তানে গিয়ে আঁতাতের চেষ্টা করেন।
সেনাবাহিনীর মধ্যে সমান্তরাল আরেকটা আর্মির মতো বহাল থাকতে লাগল অভ্যুত্থানের সঙ্গে জড়িতরা। ফারুক, রশিদ অবস্থান করত মোশতাকের সঙ্গে বঙ্গভবনে। বঙ্গভবনের ভেতরে ছিল 12 থেকে 14টি ট্যাঙ্ক। বর্তমান সোহরাওয়ার্দী উদ্যানে মোতায়েন করা হয়েছিল 12টি ট্যাঙ্ক এবং ক্যান্টনমেন্টের ভেতরে আরও 8 থেকে 10টি ট্যাঙ্ক। ট্যাঙ্ক ও গোলন্দাজ বাহিনী রয়ে গিয়েছিল সেনাবাহিনীর চেইন অফ কমান্ডের বাইরে। জেনারেল জিয়া, খলিল বা ওসমানী, এই 3 শীর্ষ সামরিক কর্মকর্তার কারোরই নিয়ন্ত্রণ ছিল না ট্যাঙ্কের ওপর। তারা শুধু মোশতাক, ফারুক ও রশিদের নির্দেশ অনুযায়ী কাজ করত, সেই অনুযায়ী চলত। অন্যদিকে ডালিম, নূর, শাহরিয়ার ও অন্যান্যরা অবস্থান করত বাংলাদেশ বেতার ভবনের অভ্যন্তরে। তারা ইঞ্জিনিয়ার্সের কিছু সৈন্য নিয়ে মুভমেন্ট করত। লেফটেন্যান্ট মাজেদ নামে একজন অফিসারও তাদের সঙ্গে যোগ দেয়। তারা এই সময় ঢাকা ও তার আশেপাশের বিভিন্ন ব্যবসায়ীকে ধরে এনে জোর করে টাকা পয়সা আদায় করত। অনেকেই তাদের হাতে নির্যাতিত হয়েছেন বলে অভিযোগ রয়েছে। আগে উল্লেখ করা হয়েছে, নির্যাতিতদের মধ্যে ছিলেন প্রয়াত অ্যাটর্নি জেনারেল আমিনুল হক, বিশিষ্ট ব্যবসায়ী ও সাংবাদিক আবিদুর রহমান এবং বিশিষ্ট রাজনৈতিক তোফায়েল আহমেদ। তোফায়েল আহমেদের এপিএসকে তারা মেরেই ফেলে। এ সময় সেনাপ্রধান জিয়ার কমান্ড কতটা নাজুক ছিল তার একটা উদাহরণ দেয়া যায়। সেপ্টেম্বরের মাঝামাঝি সেনা সদর থেকে এক নির্দেশে বঙ্গভবনে 3টি ট্যাঙ্ক রেখে বাকি সব ট্যাঙ্ক অবিলম্বে ক্যান্টনমেন্টে ফিরিয়ে আনতে বলা হল। 7 দিনের মধ্যেও বিদ্রোহীদের মধ্যে ওই নির্দেশ পালন করার কোনো লক্ষণ দেখা গেল না। তখন মুখ রক্ষার জন্য এই আদেশ বাতিল করা হয়। রাজনৈতিকভাবে পাকিস্তানের সঙ্গে মোশতাক সরকারের বেশ মাখামাখি দেখা যাচ্ছিল। একজন চিহ্নিত স্বাধীনতা বিরোধী পীর মোহসেন উদ্দিন দুদু মিয়াকে পাকিস্তান সরকারের সঙ্গে যোগাযোগের জন্য দূত হিসাবে সে দেশে পাঠানো হল। 1973 সালে বঙ্গবন্ধুর শাসনামলে পুলিশ ও সিভিল প্রশাসনে নিয়োগপ্রাপ্ত বেশ কিছু মুক্তিযোদ্ধাকে চাকুরি থেকে সরানোর পায়তারা চলতে লাগল। সবকিছু মিলিয়ে মনে হচ্ছিল পাকিস্তানের সঙ্গে একটি কনফেডারেশন গঠনের দিকেই এগিয়ে যাচ্ছে মোশতাক সরকার। এর আগে 1971 সালে খন্দকার মোশতাক এবং মাহবুব আলম চাষির ষড়যন্ত্র সম্পর্কে আমি অবগত ছিলাম। ষড়যন্ত্রকারীরা তখন একটা বৃহৎ শক্তির ছত্রছায়ায় পাকিস্তানের সঙ্গে কনফেডারেশন গঠনের পরিকল্পনা করে। মহান মুক্তিযুদ্ধ ও দেশের স্বাধীনতা বিপন্ন হয়ে পড়ার উপক্রম হয়। সৌভাগ্য আমাদের, মুক্তিযুদ্ধের রাজনৈতিক নেতৃবৃন্দ সেই চক্রান্ত অত্যন্ত দক্ষতার সঙ্গে মোকাবেলা করে অঙ্কুরেই তা ধ্বংস করে দেন। আমার ধারণা, সেই বৃহৎ শক্তির বিরাগভাজন হওয়ার কারণেই পরবর্তীকালে জেলে অত্যন্ত নির্মমভাবে নিহত হন জাতীয় 4 নেতা। বৃহৎ শক্তিটির দীর্ঘদিনের পরীক্ষিত চর মোশতাকের নির্দেশে যে হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছিল, এখন আর সেটা প্রমাণের অপেক্ষা রাখে না। প্রসঙ্গত, সেপ্টেম্বরের শেষ দিকে জারি করা একটি ফরমানের কথা উল্লেখ করা যায়। নজিরবিহীনভাবে ওই ফরমানের ভাষ্যে বলা হয়েছিল, কোনো ব্যক্তি যদি দুর্নীতি করে, এমনকি তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগও ওঠে, তাহলে তাকে বিচারপূর্বক মৃত্যুদণ্ড দেয়া হবে। আমার ধারণা, অভ্যুত্থানকারীরা মোশতাকের প্রতিদ্বন্দ্বী সকল যোগ্য নেতাকে এই আইনেই ফাঁসিতে ঝোলাত। নিঃসন্দেহে এটা ছিল একটি জঙ্গলি আইন। 7 নভেম্বরের পর আমি তখন 3 মাস জেলে ছিলাম। তখন শুনেছি, জাতীয় নেতা শ্রদ্ধেয় তাজউদ্দিন আহমেদ পত্রিকায় ফরমান জারির খবর দেখে সহবন্দীদের বলেছিলেন, আমাদের আর বাঁচিয়ে রাখা হবে না, এই আইন তারই আলামত। অভ্যুত্থানের সঙ্গে জড়িতদের বিশৃঙ্খল ও উদ্ধত কার্যকলাপে সেনাবাহিনীর মধ্যে ক্ষোভ বাড়ছিল। আমার অধীনস্থ কর্মকর্তা ও সেনারাও ছিল অসন্তুষ্ট ও হতাশ। অক্টোবরের মাঝামাঝি একদিন আমি বাংলাদেশ বেতারে অবস্থান নেয়া বিদ্রোহী আর্টিলারি সেনাদল পরিদর্শনে গেলাম। সেখানে অবস্থানরত কতিপয় অফিসার সেনাবাহিনী শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্যে যে কোনো পদক্ষেপ নেওয়া হলে আমাকে সমর্থন ও সহযোগিতা করবে বলে অঙ্গীকার করেন। বঙ্গভবনের মেইন গেটেও আমার অধীনস্থ প্রথম বেঙ্গল রেজিমেন্টের 2টো কোম্পানি নিয়োজিত ছিল। 46 ব্রিগেডের কমান্ডার হিসেবে তাদের পরিদর্শনে গেলাম আমি একদিন। সেদিন বিকেলে জেনারেল জিয়া খবরটা শুনে খুবই খুশি হন। তিনিও ট্রুপস পরিদর্শনে যাওয়ার আগ্রহ প্রকাশ করেন।
জিয়া সম্ভবত তার কমান্ড সম্পর্কে তখনও সন্দিহান ছিলেন। পরের দিন চিফ অব স্টাফ জিয়াকে নিয়ে আবার ট্রুপস পরিদর্শনে গেলাম। বেতার ভবনে মোতায়েন আর্টিলারি এবং বঙ্গভবনের সামনে প্রথম বেঙ্গলের ট্রুপস ও পাশেই অবস্থানরত ট্যাঙ্ক রেজিমেন্টের অফিসার এবং জওয়ানদের সঙ্গে কথাবার্তা বললেন জিয়া। বিভিন্ন অভাব অভিযোগের কথা শুনলেন। এ সময়ে তাকে বেশ তৃপ্ত ও সন্তুষ্ট দেখাচ্ছিল। 15ই আগস্টের পর থেকেই অভ্যুত্থানকারী খুনিদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ার একটা চিন্তা কাজ করছিল আমার মধ্যে। সমমনা কিছু অফিসারের মৌন সমর্থনও আমার পেছনে ছিল জানতাম। 19 আগস্ট সেনা সদরে অনুষ্ঠিত কনফারেন্সে ফারুক ও রশিদের উপস্থিতিতে আমি এই বলে হুঁশিয়ারি উচ্চারণ করি যে দেশের প্রেসিডেন্ট বঙ্গবন্ধু হত্যার বিচার হবে। অবৈধ খুনি প্রেসিডেন্ট মোস্তাককে আমি মানি না এবং প্রথম সুযোগেই আমি তাকে পদচ্যুত করব। অফিসারদের অনেকেই বিদ্রোহীদের বিরুদ্ধে কিছু একটা করার তাগিদ ও নৈতিক সমর্থন দিচ্ছিলেন আমাকে। সেনা আইনে এগুলো গর্হিত অপরাধ, কিন্তু 15ই আগস্টের অপরাধের যখন কোনো প্রতিকার হয়নি, তখন দেশের রাষ্ট্রপতির হত্যাকারীদের বিরুদ্ধচারণ করায় কি দোষ থাকতে পারে? অক্টোবর নাগাদ চিফ অব স্টাফ জিয়া অভ্যুত্থানকারী সেনা অফিসারদেরকে বিশৃঙ্খল কার্যকলাপের গুরুতর অনুযোগ করলেন আমার কাছে। আমি তাকে বললাম, স্যার, আপনি চিফ, আপনি অর্ডার করলে আমি জোর করে এদের চেইন অফ কমান্ডে নিয়ে আসার চেষ্টা করতে পারি। কিন্তু জিয়া ভুগছিলেন দোটানায়। 15ই আগস্টের ভয়াবহ ঘটনাবলী তাকে কিছুটা বিমূঢ় করে দিয়েছিল। তখন তিনি এক প্যাগন তো 2 পা পিছিয়ে যান। মনে হল চূড়ান্ত ব্যবস্থা গ্রহণের সাহস সঞ্চয় করে উঠতে পারছেন না জিয়া। যা করার নিজেদেরই করতে হবে। কিছু একটা করতে চাইছিলাম, কিন্তু তখন পক্ষ বিপক্ষ চেনা ছিল খুবই দুরূহ। তবে বুঝতে পারছিলাম ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ ও অন্যান্য শৃঙ্খলা পরায়ণ ও নীতিবান কিছু অফিসারের সমর্থন আমি পাব। অক্টোবরের মাঝামাঝি কোনো একদিন সেনা সদরে একজন পিএসওর অফিসে রক্ষী বাহিনীর 2 প্রভাবশালী কর্মকর্তা আনোয়ারুল আলম শহীদ ও সরোয়ারের সঙ্গে অবৈধ সরকারকে প্রতিরোধ করার ব্যাপার নিয়ে আমরা আলাপ করি। তারা আমার সঙ্গে একমত হলেন। আমি কথা বলার সময় পিএসও অফিস কক্ষের বাইরে ছিলেন। তিনি অফিসে ফিরতে ফিরতে আমার কথা খানিকটা শুনে ফেলেছিলেন। রুমে ঢুকে পিএসও বললেন, স্যার, আপনি যদি এসব ষড়যন্ত্র করেন, আমি কিন্তু রিপোর্ট করব। এই ছিল তখন সরকারের বিভিন্ন উচ্চ পদস্থ সামরিক কর্মকর্তার মানসিক অবস্থা। ভীত সন্ত্রস্ত সবাই। উল্লেখ্য, সামরিক বাহিনীতে রক্ষী বাহিনীর ইউনিটগুলোর আত্মীকরণ প্রক্রিয়া চলছিল সে সময়। অক্টোবরের মাঝামাঝি রাষ্ট্রপতির প্রতিরক্ষা উপদেষ্টা ওসমানী বঙ্গভবনে সিনিয়র সেনা কর্মকর্তাদের একটি কনফারেন্স ডাকেন। বঙ্গভবনের ভেতরে সেটাই আমার প্রথম প্রবেশ ঘটনা। কনফারেন্সে ওসমানী সবাইকে রাষ্ট্রপতি মোস্তাক ও তার সরকারের প্রতি অনুগত থাকার নির্দেশ দেন। যে কোনো রকম অবাধ্যতা সমূলে উৎখাত করা হবে বলে জানালেন তিনি। ওসমানী এরপর পর্যায়ক্রমে বিভিন্ন রেজিমেন্টের সিনিয়র জেসিওদের কাছে ডেকে নিয়ে বলতে লাগলেন, যারা সরকারের বিরুদ্ধচারণ করবে তারা ভারতীয়দের প্ররোচনাতেই তা করবে। তারা সব ভারতীয় এজেন্ট। এসব কথা বলে 15 আগস্ট হত্যাকাণ্ড ও অভ্যুত্থান বিরোধীদের ভারতের দালাল লেবেল সেটে দেয়া হল। অক্টোবরের শেষ নাগাদ 46 ব্রিগেডের বিকল্প গড়ে তোলার উদ্দেশ্যে কর্নেল মান্নাফের অধীনে সাভারে আরেকটি ব্রিগেড গঠন প্রক্রিয়া শুরু হয়। দৃশ্যত ঢাকা ব্রিগেডের ক্ষমতা সীমিতকরণের লক্ষ্যেই সেটা করা হয়েছিল। এসব থেকে আমার ধারণা হল বেশি দিন আর অপেক্ষা করা যাবে না। অক্টোবরের শেষার্ধে সেনাবাহিনীর প্রমোশন বোর্ডের সভা অনুষ্ঠিত হয়। উদ্দেশ্য মেজর র্যাঙ্কের অফিসারদের যোগ্যতার ভিত্তিতে লেফটেন্যান্ট কর্নেল র্যাঙ্কে পদোন্নতি দেয়া। রশিদ, ফারুক ও ডালিমের নামও এই বোর্ডে উপস্থিত করা হয়। প্রমোশনের পরিবর্তে তাদের বিচার ব্যবস্থা নেওয়ার সুপারিশ করি আমি। আমাকে সমর্থন করেন তৎকালীন বিডিআর প্রধান মেজর জেনারেল কিউ.জি. দস্তগীর, ব্রিগেডিয়ার সিয়াদ দত্ত, কুমিল্লার ব্রিগেড কমান্ডার কর্নেল আমজাদ আহমেদ চৌধুরী। দুঃখের বিষয়, সংখ্যাগরিষ্ঠের রায়ে আমার বিরোধিতা খড়কুটোর মতো ভেসে যায়। দস্তগীর সম্পর্কে আরেকটি কথা বলতেই হয়। 15ই আগস্টের হত্যাকাণ্ডের পর গোটা বাংলাদেশে যেখানে হত্যাকারীদের বিরুদ্ধে একটি প্রতিবাদও হয়নি, সেখানে দস্তগীর তার নিজের দায়িত্বে চট্টগ্রাম আওয়ামী লীগের কোনো নেতাকে
প্রতিবাদ মিছিল বের করার পরামর্শ দিয়েছিলেন। পাকিস্তান প্রত্যাগত এই অফিসারটি তখন চট্টগ্রামের ব্রিগেড কমান্ডার ছিলেন। আওয়ামী লীগ নেতারা যে কোনো কারণেই হোক মিছিল বের করা থেকে নিবৃত্ত থাকেন। অক্টোবরের 28-29 তারিখ ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ আমাকে বললেন, কিছু কি ভাবছ? এরকমভাবে দেশ ও আর্মি চলতে পারে না। জিয়া এগিয়ে আসবে না। ডু সামথিং। ব্রিগেডিয়ার খালেদের সঙ্গে রক্ষী বাহিনী প্রধান ব্রিগেডিয়ার নুরুজ্জামানের আলাপ হয়েছিল এ ব্যাপারে। খালেদ আমার মত চাইলেন। আমি বললাম, আপনি দিন তারিখ বলুন, আমি প্রস্তুত। 29 অক্টোবর রাত 11টায় জিয়া আমাকে তার অফিসে ডাকলেন। ডেকে আমাকে তিনি ক্ষোভের সঙ্গে জানালেন, প্রতিরক্ষা বিভাগের একজন সিনিয়র কর্মকর্তার সুন্দরী স্ত্রীর সঙ্গে মেজর শাহরিয়ার অশালীন ব্যবহার করেছে। জিয়া বললেন, এরা অত্যন্ত বাড়াবাড়ি করছে। ট্যাঙ্কগুলো থাকতেই ওদের এত ঔদ্ধত্য। তুমি একটা এক্সারসাইজের আয়োজন করে ট্যাঙ্কগুলোকে সাভারের দিকে নিয়ে যাও। আমি উৎসাহিত হয়ে জানতে চাইলাম, কবে নাগাদ আমি এটা করব? জবাবে জিয়া বললেন, জানুয়ারি-ফেব্রুয়ারির দিকে করো। আমি চুপসে গেলাম। আমরা ভেবেছিলাম 2-1 দিনের মধ্যেই কিছু করার কথা, আর জিয়া কিনা ট্যাঙ্ক বাইরে নিয়ে যেতে বললেন আরো 2-3 মাস পর। আমার মনে হলো জিয়াকে দিয়ে কিচ্ছু করা যাবে না, বরং খালেদ মোশাররফের সঙ্গেই কাজ করা যাক। 1 নভেম্বর ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ, ব্রিগেডিয়ার নুরুজ্জামান ও আমি খালেদের অফিসে বসলাম। বিস্তারিত আলোচনার পর খালেদ সিদ্ধান্ত নিলেন 2 নভেম্বর দিবাগত রাত 2টায় বঙ্গভবনে মোতায়েন আমার 2 কোম্পানি ক্যান্টনমেন্টে ফেরত আসবে। সেটাই হবে আমাদের অভ্যুত্থান সূচনার ইঙ্গিত। অভ্যুত্থানের শুরু। পরিকল্পনা মতো রাত 3টায় বঙ্গভবনে মোতায়েন প্রথম বেঙ্গলের কোম্পানি দুটো ক্যান্টনমেন্টে চলে এলো। আমার স্টাফ অফিসারবৃন্দ মেজর নাসির, মেজর ইকবাল, মেজর মাহমুদ এবং এমপি অফিসার মেজর আমিন অভ্যুত্থান শুরুর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। সেনাপ্রধান জিয়াকে 15 আগস্টের খুনি বিদ্রোহীদের কবল থেকে বিচ্ছিন্ন করে রাখার জন্য ক্যাপ্টেন হাফিজুল্লাহর নেতৃত্বে প্রথম বেঙ্গলের একটি প্লাটুন সেনা পাঠানো হল তাকে নিরাপত্তামূলক হেফাজতে রাখতে। মেজর নাসির ও মেজর আমিনকে পাঠালাম ট্যাঙ্ক বাহিনী হেডকোয়ার্টারে। নাসির ট্যাঙ্ক বাহিনীর অফিসার ছিল বলে সুবিধা হবে ভেবে তাকেই সেখানে পাঠাই। এর আগে আমি একদিন ট্রুপস পরিদর্শনে গেলে রেডিওতে মোতায়েন গোলন্দাজ বাহিনীর কোন কোন অফিসার আমাকে গোপনে যে আভাস দিয়েছিল সে কথা আগেই উল্লেখ করেছি। কিন্তু ট্যাঙ্ক বাহিনীতে গিয়ে মেজর নাসির ও মেজর আমিনের অভিজ্ঞতা হলো উল্টো। উদ্দেশ্য শুনে তাদের বন্দী করে ফেলা হলো। বঙ্গভবন থেকে ফারুক তাদের মেরে ফেলার হুকুম জারি করল। অন্যদিকে ক্যাপ্টেন হাফিজুল্লাহ জিয়ার বাসায় গিয়ে তাকেও প্রোটেকটিভ কাস্টাডিতে এনে নিষ্ক্রিয় করে ফেলল। তার বাসার টেলিফোন বিচ্ছিন্ন করে ফেলা হলো। খুনি মোশতাক রশিদ চক্রের কবল থেকে তাকে বিচ্ছিন্ন করে রাখাই ছিল এর একমাত্র উদ্দেশ্য। টিভি ও রেডিওতে 2য় ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির যে অফিসারের অবস্থান করছিল তার আমার নির্দেশে ঠিক 2টোই ফারুক রশিদের আনুগত্য ত্যাগ করে রেডিও টিভি বন্ধ করে দেয়। আমার ওসি সিগন্যাল কোম্পানির মেজর মুসা কেন্দ্রীয় টেলিফোন এক্সচেঞ্জের নিয়ন্ত্রণ গ্রহণ করে। সেনা সদরের মেজর লিয়াকত এ ব্যাপারে তাকে পুরোপুরি সহযোগিতা করে। বঙ্গভবনে মোতায়েন বিদ্রোহীদের ট্যাঙ্ক আক্রমণের চেষ্টা করলে তা প্রতিহত করার জন্য সোনারগাঁ হোটেলের ক্রসিংয়ে পাঠানো হল 1 কোম্পানি সৈন্য। 1 কোম্পানি পাঠানো হল সায়েন্স ল্যাবরেটরির মোড়েও। এই কোম্পানি দুটো ছিল প্রথম বেঙ্গলের। 3 নভেম্বর সকাল 8টার মধ্যে এরা অবস্থান গ্রহণ করতে সক্ষম হয়। ক্যান্টনমেন্টে অবস্থিত ট্যাঙ্ক রেজিমেন্টের হেডকোয়ার্টার থেকে যাতে হামলা না আসতে পারে সেই জন্য 2য় বেঙ্গলের 2য় কোম্পানি গেল রাস্তা বন্ধ করতে। বিমানবন্দরের রানওয়ে নিরাপত্তায় নিয়োজিত রইল বঙ্গভবন থেকে প্রত্যাহত 2টি কোম্পানি। 3 নভেম্বরের অভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী একজন অফিসার হলেন রক্ষী বাহিনী থেকে সদ্য রূপান্তরিত একটি পদাতিক সেনা ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল আব্দুল গাফফার হালদার। লেফটেন্যান্ট কর্নেল গাফফার ট্যাঙ্ক রেজিমেন্টের বিদ্রোহী ট্যাঙ্কগুলো যাতে আমাদের হেডকোয়ার্টারে হামলা চালাতে না পারে সেই জন্য 3 নভেম্বর সকাল 8টার মধ্যেই স্টাফ রোড রেলওয়ে ক্রসিংয়ে রোড ব্লক স্থাপন করেন। 4th বেঙ্গলের কমান্ডিং অফিসারের দপ্তরে আমাদের থাকার কথা ছিল রাত 2টোয়। আমি তখন থেকে সেখানে অবস্থান গ্রহণ করি। কিন্তু খালেদ মোশাররফ বা নুরুজ্জামান
কারোরই কোনো দেখা নেই। এতদিন অন্য যারা প্রতিনিয়ত বলতেন কিছু একটা করার জন্য, তাদেরও দেখা নেই। রুদ্ধশ্বাস দীর্ঘ অপেক্ষার পর খালেদ মোশাররফ এলেন শেষ রাতে 4টার দিকে। ব্রিগেডিয়ার নুরুজ্জামান এসেছিলেন সকালে। ততক্ষণে হেলিকপ্টার মিগ ফাইটার আকাশে। যা হোক, আমরা গুটি কতক লোক যখন অসীম উৎকণ্ঠার মধ্যে অন্যদের জন্য অপেক্ষা করছি, শুনতে পেলাম দ্বিতীয় বেঙ্গলের সিও লেফটেন্যান্ট কর্নেল আজিজুর রহমান হঠাৎই অসুস্থ হয়ে পড়েছেন। অবশ্য তার বদলে তার অধীনস্থ ক্যাপ্টেন নজরুল সেকেন্ড কোম্পানির সৈন্য নিয়ে অর্পিত দায়িত্ব পালনে সচেষ্ট হয়। সিও সাহেব বোধহয় ভোরবেলা আকাশে হেলিকপ্টার আর মিগ দেখে আশ্বস্ত হন যে সাফল্য আমাদের নিশ্চিত। তিনি সকাল হয়ে যাওয়ার পর এসে হাজির হন এবং অতি উৎসাহ দেখাতে থাকেন। উল্লেখ্য, ৩রা নভেম্বরের আগ পর্যন্ত এই কমান্ডিং অফিসারটি বেশ কয়েকবার আমার সঙ্গে দেখা করে বিদ্রোহীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার তাগিদ দেন। তার অধীনস্থ কোম্পানি কমান্ডার ক্যাপ্টেন নজরুলকেও একবার তিনি সঙ্গে করে নিয়ে আসেন। অথচ একই ব্যক্তি ৭ই নভেম্বরের বিপর্যয়ের পর অবলীলায় রাজ সাক্ষীর ভূমিকায় অবতীর্ণ হন। তৎকালীন সামরিক কর্তৃপক্ষ এই অফিসারটিকে দিয়ে মিথ্যা সাক্ষ্য দেয়। তাকে দিয়ে বলানো হয় যে আমাদের সঙ্গে নাকি ভারতীয়দের যোগসাযোগ ছিল। কি জঘন্য মিথ্যাচার! তার মিথ্যা সাক্ষ্য আমার মৃত্যুদণ্ডের জন্যই যথেষ্ট ছিল, কিন্তু বিচার করতে পারেননি জিয়া এবং তার সহযোগীরা। সে কথায় পরে আসছি। স্কোয়াড্রন লিডার লিয়াকতের মাধ্যমে বিমান বাহিনীর সহায়তা নিশ্চিত করা হয়। ২রা নভেম্বর মধ্যরাতে স্কোয়াড্রন লিডার ও ফ্লাইট লেফটেন্যান্টের পর্যায়ের ১০ জন অফিসার আমাদের সঙ্গে যোগ দেন। তখন তেজগাঁও এয়ারপোর্টের রাতে জঙ্গি বিমান ওড়ানোর সুবিধা ছিল না। তবে বিমান বাহিনীর অফিসাররা কথা দিলেন ফার্স্ট লাইটে, অর্থাৎ কাক ডাকা ভোরেই তারা বিমান ওড়াবেন। তারা তাদের কথা রেখেছিলেন। ভোরে তারা একটি হেলিকপ্টার ও একটি ফাইটার যথাসময়ে আকাশে উড়িয়েছিলেন, যা দেখে বিদ্রোহীরা ভয় পায় ও হতভম্ব হয়ে যায়। বিমান বাহিনীর এই অসম সাহসী অফিসাররা মাত্র ২ ঘন্টার মধ্যে তাদের বিমান ও হেলিকপ্টারগুলো শান্তিকালীন অবস্থান থেকে যুদ্ধকালীন সশস্ত্র অবস্থানে রূপান্তরিত করে কাক ডাকা ভোরে ফাইটার প্লেন ও হেলিকপ্টার উড়িয়েছিলেন। প্রকৃতপক্ষে তাদের এই ক্ষিপ্রতায় হতভম্ব ও হতাশ হয়েই ১৫ই আগস্টের খুনিরা আত্মসমর্পণে বাধ্য হয়। স্কোয়াড্রন লিডার লিয়াকত, বদরুল আলম, জামাল এবং ফ্লাইট লেফটেন্যান্ট ইকবাল রশিদ, সালাউদ্দিন, ওয়ালি, মিজান এবং ফ্লাইং অফিসার কাইয়ুম ও ফরিদুজ্জামান সেদিন এক ঐতিহাসিক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। বাংলাদেশ বিমানের একজন বৈমানিক ক্যাপ্টেন কামাল মাহমুদও আমাদের পক্ষে সেদিন একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। আমি সশ্রদ্ধ চিত্তে তাদের এই অবদানের কথা স্মরণ করি। আগেই বলেছি, ৬ নভেম্বর রাতে খালেদ মোশাররফ চলে যাওয়ার পরও আমি বঙ্গভবনে থেকে যাই তারই নির্দেশে। খালেদের সঙ্গে আর যোগাযোগ হয়নি আমার। তারপর তো সিপাহী বিপ্লব ঘটে গেল। রাত ৩টার দিকে জিয়া ফোন করলেন আমাকে। বললেন, ফরগিভ অ্যান্ড ফরগেট, লেটস ইউনাইট দ্য আর্মি। আমি রূঢ়ভাবেই বলি, আপনি সৈনিকদের দিয়ে বিদ্রোহ করিয়ে ক্ষমতায় থাকতে পারবেন না। আপনি বাঘের পিঠে সাওয়ার হয়েছেন, আর নামতে পারবেন না। যা করার আপনি অফিসারদের নিয়ে করতে পারতেন, সৈনিকদের নিয়ে কেন? সেনাবাহিনীর মধ্যে হিংসা ও বিভেদের রাজনীতি ঢুকানো হয়েছে বলেও ক্ষোভ প্রকাশ করি আমি। এ সময় একটা আশ্চর্য ব্যাপার ঘটে। জিয়ার সঙ্গে আমার কথোপকথন হচ্ছিল ইংরেজি বাংলা মিশিয়ে। আমাদের সংলাপের যে অংশগুলো বাংলা ছিল, তার সঙ্গে সঙ্গে লাইনে থাকা অন্য কেউ ইংরেজিতে ভাষান্তর করে দিচ্ছিল, যেটা আমি পরিষ্কার শুনতে পাচ্ছিলাম। আমার কোনো সন্দেহ নেই বঙ্গভবনের টেলিফোন এক্সচেঞ্জে এমন কেউ অবস্থান করছিল যে আমাদের সংলাপ বিদেশি কোনো সূত্রের কাছে ভাষান্তর করে দিচ্ছিল। আমাদের রাষ্ট্রীয় গোপনীয়তা ও নিরাপত্তা ব্যবস্থা যে কতটা নাজুক, এর থেকেই সেটা স্পষ্ট বোঝা যায়। খোদ বঙ্গভবনের ভেতরে অবস্থান করেই কেউ সে কাজটা করেছিল সেদিন। রাত ৩:৩০ নাগাদ বঙ্গভবনের অদূরে নারায়ে তাকবীর, সিপাহী সিপাহী ভাই ভাই, অফিসারদের রক্ত চাই স্লোগান শুনলাম আমি। সেই সঙ্গে ফাঁকা গুলির আওয়াজ। দ্বিতীয় বেঙ্গলের ২ পদাতিক কোম্পানি তখন বঙ্গভবনের প্রতিরক্ষার দায়িত্বে ছিল। এছাড়া ছিল রক্ষী বাহিনী থেকে সদ্য রূপান্তরিত পদাতিক ব্যাটালিয়নটির একটি কোম্পানি। এদের দায়িত্ব ছিল ক্যাপ্টেন দীপক।
কোম্পানি কমান্ডারদের নির্দেশ দিলাম পজিশন নিতে এবং বিদ্রোহী সৈনিক সংস্থার সদস্যরা গুলি করলে তাদের প্রতিরোধ করতে। 15-20 মিনিট পর গুলি ও স্লোগান আরো তীব্র এবং নিকটতর হল। আশ্চর্য হয়ে গেলাম যখন দেখলাম যাদেরকে প্রতিরোধের জন্য পাঠিয়েছি তারা পাল্টা গুলি করছে না দেখে। তখন আমার বোধোদয় হল বিদ্রোহী সিপাহীদের ওই স্লোগানে তারাও ইমোবিলাইজড হয়ে গেছে, তারা ওদের বিরুদ্ধে কিছুই করবে না। এই ঘটনা দেখার পর আমার সঙ্গে থাকা অন্য একজন কোম্পানি কমান্ডার ক্যাপ্টেন দিদার আমাকে বলল, স্যার চলুন আমরা বেরিয়ে গিয়ে ক্যান্টনমেন্টে ঢোকার চেষ্টা করি। ওদিকে ফায়ারিং ও স্লোগান তখন একেবারে সামনে এসে গেল। উপায়ন্তর না দেখে দিদার ও কয়েকজন সৈনিককে নিয়ে আমি বঙ্গভবনের পেছনের প্রাচীর টপকে বেরিয়ে এলাম। দুর্ভাগ্যজনকভাবে এই সময় আমার পা ভেঙে যায়। যাই হোক, বাইরে থাকা একটি সামরিক ডজ গাড়িতে উঠলাম সবাই। এই অবস্থায় ক্যান্টনমেন্টে যাওয়া সমীচীন বলে মনে হলো না আমার তখন জরুরি ভিত্তিতে চিকিৎসার প্রয়োজন ছিল। ভেবে দেখলাম কুমিল্লা ক্যান্টনমেন্ট এখনো শান্ত, তাই সেই অভিমুখেই রওনা হলাম। সেখানে গিয়ে সিএমএইচে আমি চিকিৎসা নেব। মেঘনা ফেরিঘাটে পৌঁছে মনে হলো কুমিল্লা যাওয়াটাও ঠিক হবে না। এতক্ষণে সেখানকার পরিস্থিতি হয়তো পাল্টে গেছে। সঙ্গী সৈনিকদের ফেরত পাঠিয়ে আমি ও দিদার নৌকায় করে মুন্সিগঞ্জ অভিমুখে রওনা হলাম। উল্লেখ্য, মেঘনা ফেরিঘাটে কর্মরত বিআইডব্লিউটিসির কর্মচারীদের কাছ থেকে আমরা সাধারণ লুঙ্গি শার্ট নিয়ে ইউনিফর্ম ছেড়ে সেগুলো পরে নেই। নৌকায় ঘণ্টা দুয়েক চলার পর দেখলাম মুন্সিগঞ্জের এসডিও একটা লঞ্চ নিয়ে নারায়ণগঞ্জে যাচ্ছেন। আমি তার কাছে নিজের পরিচয় দিয়ে আমার চিকিৎসার প্রয়োজনীয়তার কথা বললাম। ক্যাপ্টেন দিদারের পরিচয় গোপন করে তাকে পরিচয় করিয়ে দিলাম আমাকে সাহায্য করা এক বিশ্ববিদ্যালয় ছাত্র হিসেবে। এসডিও সাহেব আমাকে সঙ্গে সঙ্গে নারায়ণগঞ্জ থানায় নিয়ে গেলেন। সেখানে পুলিশি হেফাজতে রাখা হলো আমাকে, আর দিদার জনতার সাথে মিশে গেল। নারায়ণগঞ্জ থানা থেকে 2য় ফিল্ড রেজিমেন্টে জিয়ার সঙ্গে যোগাযোগ করলাম। জিয়ার পক্ষে মীর শওকত আমাকে বললেন, তুমি ওখানেই থাকো, আমি লেফটেন্যান্ট কর্নেল আমিনুল হককে পাঠাচ্ছি, সে তোমাকে নিয়ে আসবে। ঘণ্টা দুয়েক পর আমিনুল হক এলো। তার সঙ্গে 2-3টি গাড়িতে 4th বেঙ্গলের কিছু সৈনিক। ঢাকার উদ্দেশ্যে রওনা হলাম আমরা। ঢাকা পৌঁছে আমাকে সিএমএইচে ভর্তি করা হলো। এখানে এসেই শুনি খালেদ, হায়দার ও হুদার নির্মম হত্যাকাণ্ডের খবর। পরে শুনি মুক্তি পেয়ে 2য় ফিল্ড রেজিমেন্টে আসার পর জিয়া নিজে বলেছিলেন, দেয়ার শুড বি নো ব্লাডশেড, নো রেট্রিবিউশন, নোবডি উইল বি পানিশড উইদাউট এ প্রপার ট্রায়াল। অথচ জিয়ার নির্দেশ উপেক্ষা করে এবং যাবতীয় শৃঙ্খলা ভঙ্গ করে ঠান্ডা মাথায় হত্যা করা হয় সেনাবাহিনী তথা মুক্তিযুদ্ধের 3 বীর সেনানীকে। বিদ্রোহের পরিধি ক্রমশ বিভিন্ন ইউনিট, সাব ইউনিট পর্যন্ত ছড়িয়ে পড়ছিল। নিরাপত্তাহীনতার কারণে বহু অফিসার ক্যান্টনমেন্ট ত্যাগ করেন। আমাদের অভ্যুত্থানের সঙ্গে কোনো যোগাযোগ না থাকা সত্ত্বেও একজন লেডি ডাক্তারসহ 13 জন অফিসারকে তথাকথিত বিপ্লবী সৈনিকেরা গুলি করে হত্যা করে। বীর মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট কর্নেল আবু ওসমান চৌধুরীর স্ত্রীকেও তারা হত্যা করে। জিয়াও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছিলেন। ক্রমশ তিনি 3রা নভেম্বরের অভ্যুত্থানের পরিপ্রেক্ষিতে কথিত ভারতীয় জুজুর ভয় দেখিয়ে সিপাহীদের নিয়ন্ত্রণে আনলেন। উল্লেখ্য, তথাকথিত সিপাহী বিদ্রোহে অংশ নেয়া এই সব সিপাহীর বেশিরভাগই ছিল পাকিস্তান প্রত্যাগত। মাসখানেক হাসপাতালে থাকার পর 7 ডিসেম্বর রিলিজ করা হলো আমাকে। তারপর পাঠানো হলো ঢাকা সেন্ট্রাল জেলে প্রোটেক্টিভ কাস্টাডিতে। জেলে থাকাকালে জিয়া ও তার সহযোগীরা আমার বিরুদ্ধে 7টি চার্জ তৈরি করে, যার 4টি ছিল মৃত্যুদণ্ডযোগ্য অপরাধ। একটি তদন্ত আদালত গঠন করা হয়। তদন্ত আদালতের প্রেসিডেন্ট জেলেই আমার উপস্থিতিতে সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ করেন। বর্তমান মন্ত্রী লেফটেন্যান্ট জেনারেল নুরুদ্দিন খান সহ অনেকেই আমার বিরুদ্ধে সাক্ষ্য দিতে আসেন। তাদের মধ্যে তৎকালীন 2য় বেঙ্গলের সিওকে দেখে আমি খুবই অবাক হলাম। প্রধান আসামি হিসেবে আমার পরই তার অবস্থান হওয়া উচিত ছিল। তিনি রাজ সাক্ষীর ভূমিকায় অবতীর্ণ হয়ে নিজেকে রক্ষা করেন এবং চাকরি বজায় রাখেন। এই মামলা অবশ্য বেশি দূর এগোয়নি। এই সময় আরও 12 জন সেনা অফিসার তৎকালীন গণভবনে বন্দী ছিলেন। এই মুহূর্তে যাদের নাম মনে পড়ছে তারা হলেন কর্নেল মালেক, লেফটেন্যান্ট কর্নেল গাফফার, লেফটেন্যান্ট কর্নেল জাফর ইমাম, মেজর আমিন, মেজর হাফিজ, মেজর ইকবাল, ক্যাপ্টেন কবির, ক্যাপ্টেন তাজ, ক্যাপ্টেন হাফিজুল্লাহ, ক্যাপ্টেন নাসির,
ক্যাপ্টেন দীপক প্রমুখ। 3 জন অফিসার দেশ ত্যাগ করেন। এরা হলেন ব্রিগেডিয়ার নুরুজ্জামান, ক্যাপ্টেন জাহাঙ্গীর ওসমান ও লেফটেন্যান্ট কাদের। এছাড়া এয়ারফোর্সের 12 থেকে 13 জন অফিসারকে আটকে রাখা হয়েছিল বিমান বাহিনী এলাকায়। তাওয়াবের ব্যক্তিগত অনুরোধে চট জলদি তাদের বিচার শেষ করা হয়। স্কোয়াড্রন লিডার লিয়াকতকে মৃত্যুদণ্ড এবং অন্যদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়। পরে লিয়াকতের সাজা কমিয়ে দেয়া হয় 14 বছরের জেল। এদিকে গণভবনে আটক সেনা কর্মকর্তাদের মধ্যে 4 জন, মেজর হাফিজ, মেজর ইকবাল, ক্যাপ্টেন তাজ ও ক্যাপ্টেন হাফিজুল্লাহ এক পর্যায়ে পালিয়ে যায়। পালিয়ে গিয়ে তারা আশ্রয় নেয় ব্রাহ্মণবাড়িয়ায় অবস্থানরত প্রথম বেঙ্গলে, যাদের নিয়ে আমরা অভ্যুত্থান শুরু করেছিলাম। প্রথম বেঙ্গলকে 7 নভেম্বরের পর জিয়া শাস্তিস্বরূপ ব্রাহ্মণবাড়িয়াতে পাঠিয়ে দিয়েছিলেন। পালিয়ে যাওয়া 4 জন অফিসারকে আশ্রয়দানকারী প্রথম বেঙ্গলের বক্তব্য ছিল, ওই অফিসাররা কোনো অপরাধ করেনি, তাদের যদি বিচার করতে হয় তবে 15ই আগস্টের অভ্যুত্থানকারীদের বিচার আগে করতে হবে। কোনো অবস্থাতেই প্রথম বেঙ্গলকে এই অবস্থান থেকে টলানো গেল না। 4 জন অফিসারকে ব্রাহ্মণবাড়িয়ায় অবস্থানরত সৈনিকদের কাছ থেকে সরিয়ে আনার জন্য পর্যায়ক্রমে হেলিকপ্টারে করে নেগোসিয়েশন টিম, সিজিএস মেজর জেনারেল মঞ্জুর, এমনকি সেনাপ্রধান জিয়া একাধিকবার ব্রাহ্মণবাড়িয়া গেলেন। পালিয়ে যাওয়া 4 অফিসার ও সৈনিকদের সঙ্গে আলাপ করলেন সিনিয়র অফিসাররা, কিন্তু তারা নিজেদের অবস্থানে অটল থাকল। অপরদিকে তাদের উপর ঊর্ধ্বতন সেনা কর্তৃপক্ষের চাপও অব্যাহত থাকে। 1976 সালের মার্চ মাসের প্রথম দিকে ব্রাহ্মণবাড়িয়ার সেনাদল ঢাকা অভিযানের চূড়ান্ত ঘোষণা প্রদান করে। এতে সেনাপ্রধান জিয়া ও তাদের সহকর্মীদের টনক নড়ে ওঠে। তারা তাড়াতাড়ি এক আপোষ ফর্মুলা দিলেন। বলা হলো, আটক সব সেনা অফিসারকে ছেড়ে দেয়া হবে, তবে আর্মিতে না রেখে বেশিরভাগ অফিসারকে বিদেশে পাঠিয়ে দেয়া হবে। কেবল দৃষ্টান্ত হিসেবে একজন অফিসার, 46তম ব্রিগেড কমান্ডার অর্থাৎ আমার বিচার করা হবে। ব্রাহ্মণবাড়িয়া অবস্থানত অফিসার ও সৈনিকেরা সেটা মানতে রাজি হল না। তারা দাবি করল, কোনো অফিসারের বিচার করা যাবে না এবং তাদেরকে চাকরিতে রাখতে হবে। বিক্ষুব্ধ সৈনিকেরা সত্যি সত্যি ঢাকা আসার উদ্যোগ নিলে জিয়া আবার ব্রাহ্মণবাড়িয়ায় যান এবং আশ্বস্ত করেন, কারো বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে না। এইবার তিনি ওই 4 জন অফিসারকে নিজের সঙ্গে নিয়ে ঢাকায় ফেরত আসেন। তবে এত কিছুর পর ওই 4 জন অফিসার নিজেরাই আর সেনাবাহিনীতে থাকা সমীচীন মনে করেননি। অফিসার বা তাদের প্রতি সহানুভূতিশীল কেউই আর তার জন্য চাপাচাপিও করেননি। তবে জিয়া প্রতিশ্রুতি দেন, তাদেরকে কূটনৈতিক নিয়োগ দিয়ে দেশের বাইরে পাঠিয়ে দেয়া হবে। এই প্রতিশ্রুতি তিনি পালন করেননি, যদিও জিয়াই 15ই আগস্টের হত্যাকারীদের বিভিন্ন দূতাবাসে একসময় চাকরি দিয়েছিলেন। 1976 সালের 7ই মার্চ ছাড়া পেলাম আমি। তৎকালীন ডিএম লেফটেন্যান্ট কর্নেল মহসিন, পরে যিনি ব্রিগেডিয়ার এবং পরে ফাঁসিতে নিহত হন, তিনি আমাকে সেন্ট্রাল জেল থেকে বাসায় পৌঁছে দিলেন। সেই সঙ্গে আমার হাতে ধরিয়ে দেয়া হল বরখাস্তের একটি আদেশ। আমার চাকরিচ্যুতির ফাইলে স্বাক্ষর করেছিলেন প্রেসিডেন্ট বিচারপতি সায়েম। 7 নভেম্বরের সিপাহী বিপ্লব সম্পর্কে আমি কিছু বলতে চাই। আসলে এতে অংশ নেওয়া সৈনিকদের বেশিরভাগই ছিল পাকিস্তান প্রত্যাগত। মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী বেঙ্গল রেজিমেন্টের কোন একটি ব্যাটালিয়নও এর মধ্যে ছিল না। বিদ্রোহী সৈনিকদের স্লোগানে প্রভাবিত হয়ে তারা হয়তো আমাদের সুরক্ষা দেয়নি, কিন্তু স্বয়ং উদ্যোগী হয়ে তারা আমাদের বিরুদ্ধে কিছু করেওনি। অন্যদিকে আর্মির ট্রেডিশন ও চেইন অফ কমান্ড ভেঙে 7 নভেম্বর কর্নেল তাহের যে অপরাধ করেছিলেন, তার জন্য তিনি বিচারের সম্মুখীন হয়েছিলেন। বিভিন্ন র্যাঙ্কের মধ্যে আনুগত্যের যে বিধি ও ঐতিহ্য ছিল, তাকে চরমভাবে লঙ্ঘন করেছিলেন কর্নেল তাহের। শতাব্দীর প্রাচীন ঐতিহ্য, নিয়ম শৃঙ্খলা এবং আনুগত্যের ভিতে ধস নামিয়েছিলেন তাহের এবং জাসদের উদ্ভাবিত হঠকারী আত্মঘাতী বিভিন্ন স্লোগান। আসলে তাহের এবং তৎকালীন জাসদ নেতৃবৃন্দ জিয়াকে সামনে রেখে জিয়ার মুক্তিযুদ্ধকালীন ভাবমূর্তি কাজে লাগিয়ে সুচতুরভাবে ক্ষমতা দখলের প্রয়াস নেন 7ই নভেম্বরের অভ্যুত্থানের মাধ্যমে। কিন্তু এত কিছুর পরেও চেইন অফ কমান্ড এবং সেনাপ্রধান পদের অন্তর্হিত শক্তি ও আনুগত্যের কাছে তারা পরাজিত হন, আর তাহেরকে এজন্য চরম মূল্যও দিতে হয়। যেদিন রাতে কর্নেল তাহেরের ফাঁসি কার্যকর করা হয়, সেদিন সন্ধ্যায় তাহেরের প্রধান কৌশলী সাবেক অ্যাটর্নি জেনারেল প্রয়াত আমিনুল হক
আমাকে তার চেম্বারে নিয়ে যান। সেখানে উপস্থিত তাহেরের নিকটাত্মীয়রা তাহেরের প্রাণ রক্ষার চেষ্টা করার জন্য আমাকে অনুরোধ জানান। কোনোভাবে প্রভাব খাটানোর মাধ্যমে তাহেরের মৃত্যুদণ্ড রদ করার জন্য আমি অত্যন্ত প্রভাবশালী ৩-৪ জন ব্যক্তির সঙ্গে কথা বলি, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে ব্যর্থ হই। ৩রা নভেম্বর অভ্যুত্থান ছিল প্রকৃতপক্ষে ১৫ই আগস্ট হত্যাকাণ্ড এবং অবৈধভাবে রাষ্ট্রীয় ক্ষমতা দখলের বিরুদ্ধে একটি সশস্ত্র প্রতিবাদ। ৪টি লক্ষ্যের মধ্যে ২টিতে সফলতা অর্জনে সক্ষম হয়েছিলাম আমরা। অবৈধভাবে ক্ষমতা দখলকারী বিদ্রোহীদের বলপূর্বক অপসারণ করা এবং বিদ্রোহী ইউনিটগুলোকে চেইন অফ কমান্ডে ফিরিয়ে আনা হয় আমাদের উল্লেখিত প্রয়াসের ভেতর দিয়েই। খুনিদের বিচারের ব্যবস্থা এবং নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান করা সম্ভব হয়নি ঘটনার নিয়ন্ত্রক রূপে আমাদের ক্ষমতার ক্ষণস্থায়িত্বের কারণেই। জনগণই বিচার করবেন আমার বক্তব্যের আলোকে ৩রা নভেম্বরের অভ্যুত্থান একটি দেশপ্রেমিক পদক্ষেপ ছিল কি না। আমরা দৃশ্যপট থেকে অপসৃত হয়েছিলাম সম্পূর্ণ ভিন্ন একটি গোষ্ঠীর কর্মকাণ্ডের পরিণতিতে। ৭ নভেম্বরের ঘটনাবলী কোনো পাল্টা অভ্যুত্থান ছিল না। মোস্তাক, রশিদ, ফারুক চক্র এই পাল্টা অভ্যুত্থান ঘটায়নি এবং সেজন্য তারা ক্ষমতায় ফিরে আসতে পারেনি। জিয়ার ভাবমূর্তি কাজে লাগিয়ে জাসদ এবং কর্নেল তাহিরি ক্ষমতা দখলের অপচেষ্টা চালায় ৭ই নভেম্বর। সেই দিনের অভ্যুত্থান প্রচেষ্টায় তাদের কোনো বিপ্লবী রাজনৈতিক সম্পৃক্ততা ছিল না। সৈনিক সংস্থার ১২ দফায় বাংলাদেশের জনগণের আশা আকাঙ্ক্ষা প্রতিফলিত করে এমন একটি দফাও স্থান পায়নি। সবগুলো ছিল সেনা ছাউনি কেন্দ্রিক আকাঙ্ক্ষা। সেনা ছাউনিতে সস্তা জনপ্রিয়তা অর্জনের লক্ষ্যে রচিত ১২ দফায় ছিল শুধু ঘৃণা, হিংসা আর বিদ্বেষ। অফিসারদের বিরুদ্ধে হিংসা ও বিদ্বেষ উস্কে দিয়ে বিশৃঙ্খলা ও নৈরাজ্য সৃষ্টি করে অফিসার নিধনের মাধ্যমে সেনাবাহিনীকে তারা সৈনিক সংস্থার নিয়ন্ত্রণে এনে ক্ষমতা নিজেদের দখলে নেওয়ার প্রয়াস চালিয়েছিল সেই দিন। মাত্র ১২ ঘন্টার ব্যবধানে জিয়া এবং তার অনুগতরা জাসদ ও তাহেরের এই অপচেষ্টা ব্যর্থ করে দেন। জাসদ তাদের লক্ষ্য অর্জনে শোচনীয়ভাবে ব্যর্থ হয়। শুধু জাসদ এবং তাহেরের হঠকারিতার মধ্যেই নিহত হন আমাদের মহান মুক্তিযুদ্ধের শ্রেষ্ঠ সেনানীদের কয়েকজন। মূলত চেইন অফ কমান্ড ও জিয়ার ব্যক্তিগত ভাবমূর্তি তাকে সেদিন সফল করতে সাহায্য করে। তাহের ও তার রাজনৈতিক সহযোগীরা জিয়ার কাছে ব্যর্থ হন। ৭ নভেম্বরের ঘটনাবলীতে জাসদ যত বিপ্লবী তত্ত্বই পরে জুড়ে দিতে চেষ্টা করুক না কেন, বস্তুত এটি ছিল রাজনীতি বর্জিত ক্ষমতা দখলের একটি নির্জলা প্রয়াস মাত্র। এর সঙ্গে সেদিন কোনো বিপ্লবী কর্মকাণ্ড অথবা তত্ত্ব জড়িত ছিল না। তথাকথিত শ্রেণী সংগ্রামের তত্ত্বের আবরণে ক্ষমতা দখলের এক হীন চক্রান্ত হয়েছিল এই দিনটিতেই। ৭ নভেম্বর এবং এর অব্যবহিত কয়েকদিনের মধ্যেই জিয়া তার একক কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে সক্ষম হন। এদিকে তাহের ও তার রাজনৈতিক সহযোগীদের আত্মগোপন করার মাধ্যমে তারা আত্মরক্ষায় ব্যস্ত হয়ে পড়েন। এক পক্ষকালের মধ্যে জাসদের উল্লেখযোগ্য নেতারা অন্তরীণ হন। জিয়া ক্ষমতা নিয়ে আমাদেরই নিযুক্ত প্রেসিডেন্টকে দায়িত্বে বহাল রাখলেন। বিমান ও নৌবাহিনী প্রধানদ্বয় শপথে বহাল রইলেন। মোস্তাক অপসারিত এবং ক্ষমতাচ্যুত হলেন। তথাকথিত সূর্য সন্তানেরা দেশ থেকে বহিষ্কৃত হল। দৃশ্যপটে একমাত্র কেবল খালেদ মোশাররফ রইলেন না। বাংলাদেশের কোনো শহর বন্দরে বিপ্লবের কোনো আলামতও পরিলক্ষিত হল না। তাহলে বিপ্লব কোথায়, কিভাবে ঘটল? আমার ধারণা ৭ নভেম্বরের হত্যাকাণ্ড তদন্ত ও বিচারের হাত থেকে চিরদিনের জন্য দায়মুক্ত থাকার ব্যবস্থা হিসেবে অত্যন্ত সুচতুরভাবেই এই দিনটিকে জাতীয় সংহতি ও বিপ্লব দিবস রূপে ঘোষণা করা হয়েছে। এটি নিঃসন্দেহে জিয়ার একটি মানবতা বিরোধী পদক্ষেপ। এর অবসান হওয়া প্রয়োজন ছিল। সেই সঙ্গে সামরিক ও বেসামরিক সকল হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচার বিধান করা প্রয়োজন। যে সৎ উদ্দেশ্য ও মহৎ লক্ষ্য নিয়ে আমরা ৩রা নভেম্বরের অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিলাম, বিবিধ কারণে প্রাথমিক বিজয়ের পর সেক্ষেত্রে সাফল্য সংহত করতে পারিনি। সেই সকল কারণ বিবৃত করে পাঠকের ধৈর্যচ্যুতি ঘটাতে চাই না। কোনো অজুহাতও আজ দাঁড় করাবো না। আমরা যে ব্যর্থ হয়েছি এটাই সত্য, আর সেই ব্যর্থতার দায় সম্পূর্ণ এবং এককভাবে আমারই প্রাপ্য।
জীবন এবং চাকরির ঝুঁকি নিয়ে সেদিনের উদ্যোগে যারা আমার সঙ্গে একাত্মতা ঘোষণা করে সহযোগিতার হাত বাড়িয়েছিলেন, বিশেষভাবে আমার স্টাফ অফিসারবৃন্দ এবং বন্দী অবস্থা থেকে পালিয়ে যাওয়া সেই 4 জন অফিসার যে আনুগত্য, নিষ্ঠা, দেশপ্রেম ও সাহসের সঙ্গে পরিস্থিতি মোকাবেলা করেছিলেন, তাদের অবদান আমি কৃতজ্ঞতার সাথে স্মরণ করি। সেদিনকার ঘটনাপ্রবাহে ক্ষতিগ্রস্ত পরিবারসমূহের প্রতিও রইল আমার আন্তরিক সমবেদনা। সেই সঙ্গে মুক্তিযুদ্ধকালীন প্রথম বেঙ্গলের সুবেদার মেজর অনারারি লেফটেন্যান্ট আব্দুল মজিদের সময়োচিত সহযোগিতার কথা স্মরণ করি আমি শ্রদ্ধার সঙ্গে। শেষ হল কর্নেল শাফাত জামিল রচিত ৭১-এর মুক্তিযুদ্ধ, রক্তাক্ত মধ্য আগস্ট ও ষড়যন্ত্রময় নভেম্বর এই গ্রন্থটি। বাংলাদেশ ও মুক্তিযুদ্ধ নিয়ে আপনারা গবেষণাধর্মী বই যদি আরও পড়তে চান, তবে বইয়ের নাম আমাকে লিখে পাঠান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে পরবর্তী বই শোনার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। ধন্যবাদ।